আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের এই ভিডিওতে এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায় দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ অধ্যায় হতে বরিশাল বোর্ড 2023 সালে আসা অঙ্কটি সমাধান করা হয়েছে। আমাদের দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ এই অধ্যায়টি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। প্রায় প্রতিটি বোর্ডের ফাইনাল পরীক্ষায় এই অধ্যায় হতে প্রশ্ন আসতে দেখা যায়। আমরা শুরুতে বরিশাল বোর্ড 2023 সালে এই অধ্যায় হতে যে অঙ্কটি পরীক্ষা এসেছিল আমরা প্রশ্নটি পড়ে নেব। 2020 সালের 1 জানুয়ারি তারিখে শান্ত লিমিটেড 5,60,000 টাকায় একটি মেশিন ক্রয় করে। মেশিনটির সংস্থাপন ব্যয় 40,000 টাকা। মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল 10 বছর এবং ভগ্নাবশেষ মূল্য 40,000 টাকা। 2022 সালের 1 অক্টোবর তারিখে মেশিনটি 4,50,000 টাকায় বিক্রয় করা হয়। প্রতি বছর 31 ডিসেম্বর তারিখে হিসাববর্ষ শেষ হয়। সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করা হয়। এখানে যে উদ্দীপকটি রয়েছে সেই উদ্দীপকের মূল কথাটি হচ্ছে 2020 সালের 1 জানুয়ারি তারিখে 5,60,000 টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করা হয়েছে। আবার এই মেশিনটির সংস্থাপন ব্যয় অর্থাৎ মেশিনটি এনে বসানোর জন্য 40,000 টাকা খরচ হয়েছে। সেই হিসেবে মেশিনটির মোট অর্জন মূল্য যদি আমরা বলি 5,60,000 টাকা এবং সংস্থাপন ব্যয় 40,000 টাকা, 6 লক্ষ টাকা খরচ হয়েছে। মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল হচ্ছে 10 বছর, অর্থাৎ এই মেশিনটি আনুমানিক 10 বছর ব্যবহার করা যাবে এবং এই 10 বছর পরে এটার ভগ্নাবশেষ মূল্য থাকবে হচ্ছে 40,000 টাকা। সেই সাথে 2022 সালের 1 অক্টোবর তারিখে মেশিনটি 4,50,000 টাকায় বিক্রয় করা হয়। যেহেতু 2020 সালের 1 জানুয়ারি তারিখে ক্রয় করা হয়েছে, তাহলে এই মেশিনটি 2020 সালের পুরো বছর ব্যবহার করা হয়েছে, 2021 সালে পুরো বছর ব্যবহার করা হয়েছে এবং এটি 2022 সালের 1 অক্টোবর তারিখে বিক্রি করা হয়। সেই হিসেবে এটি 2022 সালে ব্যবহার করা হয়েছে, জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত, অর্থাৎ 9 মাস ব্যবহার করা হয়েছে। স্বাভাবিকভাবে এই কোম্পানিরও 31 ডিসেম্বর তারিখে তাদের হিসাব বছর শেষ হয় এবং তারা সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করে। এবার আমরা খেয়াল করে দেখব এখানে ক খ গতে কি কাজ সমূহ রয়েছে। এখানে ক নম্বর কাজটি হচ্ছে মেশিনটির বিক্রয়জনিত লাভ অথবা ক্ষতি নির্ণয় করো। তাহলে 1 অক্টোবর তারিখে মেশিনটি যে 4,50,000 টাকায় বিক্রয় করছে, এরপরে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে সেটি নির্ণয় করতে বলা হয়েছে। খ নম্বরের কাজটি হচ্ছে 2022 সালের প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও, অর্থাৎ 2022 সালের জন্য যে লেনদেনগুলো হয়েছে তাদের জাবেদা দাখিলা দিতে হবে। আর গ নম্বরের কাজটি হচ্ছে 2020 সাল হতে 2022 সাল পর্যন্ত এই সময়ের অবচয় হিসাব এবং অবচয় সঞ্চিতি হিসাব প্রস্তুত করতে হবে, অর্থাৎ অবচয় হিসাবের খতিয়ান এবং অবচয় সঞ্চিতি হিসাবের খতিয়ান প্রস্তুত করতে হবে। আমরা শুরুতে এসে ক নম্বর কাজটি সম্পন্ন করব। ক নম্বর কাজটি হচ্ছে মেশিনটির বিক্রয়জনিত লাভ বা ক্ষতি কি হয়েছে সেটি নির্ণয় করা। এই কাজটি করার জন্য বিবরণ টাকা টাকা এই ফরম্যাটে একটি ছক তৈরি করে নিতে হবে। এই ছকটি তৈরি করে নেওয়ার পর শুরুতে লিখতে হবে মেশিন বিক্রয়, অর্থাৎ 2022 সালের 1 অক্টোবর তারিখে মেশিনটি 4,50,000 টাকায় বিক্রয় করা হয়েছে, তাহলে মেশিন বিক্রয় 4,50,000 টাকা লিখব। এর পরবর্তীতে এসে লাভ ক্ষতি হয়েছে কিনা সেটি নির্ণয় করার জন্য মেশিনটির পুস্তক মূল্য বের করতে হবে। মেশিনটির পুস্তক মূল্য বের হবে মেশিনের অর্জন মূল্য থেকে অবচয় সঞ্চিতি বাদ দিলে। প্রথমে মেশিনের অর্জন মূল্যটি লেখা হয়েছে। মেশিনের অর্জন মূল্য হচ্ছে এটার ক্রয় মূল্য ছিল 5,60,000 এবং এটার সংস্থাপন ব্যয় ছিল 40,000 টাকা। তাহলে 5,60,000 এবং 40,000 টাকা দুইটাই যোগ করে দিলে মেশিনটির অর্জন মূল্য দাঁড়াচ্ছে 6 লক্ষ টাকা। এরপরে আবার যতদিন ব্যবহার করা হয়েছে ততদিন পর্যন্ত কত টাকার অবচয় ধার্য করা হয়েছে তার জন্য অবচয় সঞ্চিতি বাদ দিতে হবে। তাহলে এই অবচয় সঞ্চিতি বাদ দেওয়ার জন্য আমাদের অবচয়ের জন্য একটা গণনা কাজ সম্পন্ন করতে হবে। নিচে অবচয় নির্ণয়ের কাজটি সম্পন্ন করা হয়েছে। অবচয় নির্ণয়ের জন্য সরলরৈখিক পদ্ধতিতে যে সূত্রটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে মেশিনের মূল্য বিয়োগ ভগ্নাবশেষ মূল্য ভাগ আয়ুষ্কাল। এখানে মেশিনের মূল্য হচ্ছে 6 লক্ষ টাকা, ক্রয় মূল্য এবং সংস্থাপন ব্যয় দুইটা মিলে। আবার ভগ্নাবশেষ মূল্য 40,000 টাকা প্রশ্নে দেওয়া রয়েছে এবং আয়ুষ্কাল হচ্ছে 10 বছর। তাহলে 6 লক্ষ টাকা থেকে 40,000 টাকা বিয়োগ করে সেটাকে যখন 10 দিয়ে ভাগ করা হবে, আমার মেশিনের 1 বছরের অবচয় বের হয়ে আসবে 56,000 টাকা। সরলরৈখিক পদ্ধতিতে প্রতি বছরের অবচয় সমান হয়। তাহলে 2020 সালের অবচয় হবে 56,000 টাকা, 2021 সালের অবচয় হবে 56,000 টাকা।
তবে 22 সালে এসে মেশিনটির অবচয় 56,000 টাকা আসবে না। তার কারণ হচ্ছে 22 সালে এই মেশিনটি পুরো বছর ব্যবহার করা হয় নাই। 22 সালের অক্টোবরের 1 তারিখ মেশিনটি বিক্রি করা হয়েছে, তাই 22 সালে এসে মেশিনটি ব্যবহার করা হয়েছে 9 মাস। তাই 22 সালের অবচয় বের করার জন্য আমরা এটাকে 12 ভাগের 9 দিয়ে গুণ করেছি। এটাকে যখন 12 দিয়ে ভাগ করা হবে 1 মাসের অবচয় বের হবে, আবার 9 দিয়ে গুণ করলে 9 মাসের অবচয় বের হবে। তাহলে সেটা আসলো 42,000 টাকা। তাহলে বাদ অবচয় সঞ্চিতির মধ্যে প্রথমে 56,000 টাকা, এটা 2020 সালে, এরপরে 56,000 টাকা 2021 সালের, এরপরে যেটা 42,000 টাকা আছে এটা হচ্ছে 2022 সালের। 3টা টাকা যোগ করে দিলে 1,54,000 টাকা আসে। 6 লক্ষ টাকা থেকে অবচয় সঞ্চিতি 1,54,000 টাকা বাদ গেলে মেশিনের পুস্তক মূল্য আরো 4,46,000 টাকা থাকে। তাহলে বিক্রয় মূল্য 4,50,000 টাকা থেকে পুস্তক মূল্য 4,46,000 টাকা বাদ গেলে 4,000 টাকা থাকে। এই 4,000 টাকাই হচ্ছে মেশিনের বিক্রয়জনিত লাভ। ক নম্বর কাজ শেষ হলো। আমরা খ এবং গ দুটি কাজই সম্পূর্ণ করব। তাই এই সম্পূর্ণ অঙ্কটি বুঝতে হলে ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখার জন্য বলা হলো। এর পরবর্তীতে আমাদের খ নম্বরের কাজটি ছিল তাদের 2022 সালের জাবেদা দাখিলা প্রদান করা। এক্ষেত্রে খ নম্বরে এসে শান্ত লিমিটেড সাধারণ জাবেদা দাখিলা প্রদান করার জন্য জাবেদার একটি চক তৈরি করে নিতে হবে। এক্ষেত্রে 2022 সালের যে সকল লেনদেনগুলো হয়েছে সে সকল লেনদেনের জন্য জাবেদা দাখিলা প্রদান করতে হবে। 2022 সালে এসে প্রথম লেনদেনটি ছিল অক্টোবরের 1 তারিখ। মেশিনটি 4,50,000 টাকা দিয়ে বিক্রয় করা হয়েছে। তাই অক্টোবরের 1 তারিখে এসে মেশিনটির অবচয় ধার্য করার জন্য জাবেদা দাখিলা দিয়ে দিতে হবে। এক্ষেত্রে জাবেদা হলো অবচয় হিসাব ডেবিট, অবচয় সঞ্চিতি হিসাব ক্রেডিট। ব্যাখ্যা অবচয় ধার্য করা হলো, টাকার পরিমাণ হচ্ছে 42,000 টাকা। এক্ষেত্রে প্রতি বছরের অবচয় 56,000 টাকা আসে। যেহেতু 2022 সালে এটি 9 মাস ব্যবহার করা হয়েছে, 56,000কে 12 দিয়ে ভাগ করে 9 দিয়ে গুণ করলে এক্ষেত্রে 9 মাসের অবচয় আসবে 42,000 টাকা। এরপরে অক্টোবরের 1 তারিখ মেশিনটি বিক্রয়ের জাবেদা দাখিলা দেওয়া হয়েছে। এক্ষেত্রে মেশিনটি বিক্রয় করা হয়েছে নগদ 4,50,000 টাকায়। তার জন্য নগদান হিসাব ডেবিট করা হয়েছে। আবার মেশিনটির সাথে অবচয় সঞ্চিতি হিসাব যুক্ত রয়েছে 1,54,000 টাকা। তাই অবচয় সঞ্চিতি হিসাব ডেবিট 1,54,000 টাকা লেখা হয়েছে। আবার মেশিনটির মূল্য ছিল 6 লক্ষ টাকা, তাই মেশিন হিসাব বলে 6 লক্ষ টাকা ক্রেডিট করা হয়েছে। এবং মেশিনটির বিক্রয়জনিত লাভ হচ্ছে 4,000 টাকা। লাভ হওয়াতে এটিও ক্রেডিট করা হয়েছে। ডেবিট টিকিট যোগ করলে আসবে 6,04,000 টাকা, ক্রেডিট টিকিট যোগ করলে আসবে 6,04,000 টাকা। তাহলে লাভে মেশিন বিক্রয় করা হলো। এরপরে ডিসেম্বর 31 তারিখে এসে অবচয় হিসাব বন্ধ করার জন্য জাবেদা দাখিলা দেওয়া হয়েছে। এক্ষেত্রে জাবেদা হচ্ছে আয় সারাংশ ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট, এবং এখানে অবচয়ের টাকা ছিল 42,000 টাকা। সে টাকারই জাবেদা দাখিলা দেওয়া হয়েছে। এর পরবর্তীতে ডিসেম্বর 31 তারিখে এসে আবারও 4,000 টাকা যেটা মেশিন বিক্রয়জনিত লাভ ছিল সেটি বন্ধ করার জন্য জাবেদা দাখিলা দেওয়া হয়েছে। এক্ষেত্রে মেশিন বিক্রয়জনিত লাভ হিসাবকে ডেবিট করে আয় সারাংশকে ক্রেডিট করা হয়েছে, কারণ এটি লাভ ছিল তাই। তাহলে 4,000 টাকা ডেবিট ক্রেডিট করা হলো। তাহলে মেশিন বিক্রয়জনিত লাভ বন্ধ করা হলো। ক নম্বরের কাজ ছিল এতটুকু। গ নম্বরের কাজ হচ্ছে অবচয় হিসাব এবং অবচয় সঞ্চিতি হিসাব, এই দুটি হিসাব তৈরি করা। তাহলে চলমান যার চোখে এই দুটি হিসাব গ নম্বরে তৈরি করা হয়েছে। এক্ষেত্রে প্রথমে শান্ত লিমিটেডের খতিয়ান বই অবচয় হিসাব, এই খতিয়ানটি চলমান যার চোখে করা হয়েছে। তাহলে চলমান যার চোখে করার জন্য প্রথমে খতিয়ানের একটি চক তৈরি করে ফেলবো। খতিয়ানের চকটি তৈরি করার পর এক্ষেত্রে খতিয়ানটি 2020 সাল হতে 2022 সাল পর্যন্ত 3 বছরের জন্য করতে হবে। স্বাভাবিকভাবে যদি জাবেদা করা হয় তাহলে প্রত্যেক বছরে অবচয় হিসাব 2 বার আসে। প্রত্যেক বছরের জাবেদার মধ্যে একবার অবচয় হিসাব ডেবিট হয়, তখন তার বিপরীতে ক্রেডিট থাকে অবচয় সঞ্চিতি হিসাব। আরেকবার অবচয় হিসাব ক্রেডিট হয়, তখন তার বিপরীতে ডেবিট থাকে আয় সারাংশ। এক্ষেত্রে দুইটি জাবেদার টাকায় সমান হয়, অর্থাৎ প্রত্যেক বছরে সমপরিমাণ অবচয়ের টাকা একবার ডেবিট হয়, সমপরিমাণ অবচয় হিসাব একবার ক্রেডিট হয়। প্রথমে 2020 সালের ডিসেম্বর 31 তারিখের জন্য খতিয়ান করা হয়েছে। এখানে অবচয় সঞ্চিতি হিসাব লেখা হয়েছে। অবচয় সঞ্চিতি হিসাব লেখলেও টাকা বসানো হয়েছে ডেবিট পাশে, কারণ প্রথম জাবেদায় অবচয় হিসাব ডেবিট হয়, অবচয় সঞ্চিতি হিসাব ক্রেডিট হয়। যেহেতু আমরা অবচয় হিসাবের খতিয়ান করতেছি তাই অবচয়ের টাকা ডেবিট পাশে বসবে, জেরে গিয়েও এটি ডেবিট পাশে বসবে। এরপরে আবার একই তারিখে ডিসেম্বর 31 তারিখে আয় সারাংশকে ডেবিট করে অবচয় হিসাবকে ক্রেডিট করা হয়, তাই এই 56,000 টাকা আবার ক্রেডিট পাশে বসবে, ব্যালেন্সে গিয়ে কোনো জের থাকবে না। একইভাবে 2021 সালের ডিসেম্বর 31 তারিখে এসেও অবচয় সঞ্চিতি হিসাব মেশিন বলে 56,000 টাকা ডেবিট করা হয়েছে, জের এসেও লেখা হয়েছে 56,000 টাকা। আয় সারাংশ বলে ক্রেডিট করা হয়েছে 56,000 টাকা। তাহলে 56,000 টাকা ডেবিট জের থেকে 56,000 টাকা ক্রেডিট গেলে আর কোনো জের থাকে না। 2022 সালে
অক্টোবরের 1 তারিখ লেখা হয়েছে, কারণ অবচয় জাবেদা দাখিলাটা দেওয়া হয়েছে অক্টোবরের 1 তারিখ। এক্ষেত্রে অবচয় সঞ্চিতি হিসাব লিখে ডেবিট পাশে লেখা হয়েছে 42,000 টাকা, কারণ 22 সালের 9 মাসের অবচয় টাকা 42,000 টাকা ছিল। তাহলে জেরেও গেছে 42,000 টাকা, আবার ডিসেম্বর 31 তারিখে এসে আয় সারাংশ বলে ক্রেডিট করা হয়েছে 42,000 টাকা। এক্ষেত্রে আর কোনো জের থাকবে না। দ্বিতীয় যে হিসাবটি প্রস্তুত করতে বলা হয়েছিল এটি হচ্ছে অবচয় সঞ্চিতি হিসাব। আমরা যখন খতিয়ান করি তখন অবচয় সঞ্চিতি হিসাবটি বছরে একবারই আসে। তাহলে এক্ষেত্রে 2020 সালের ডিসেম্বর 31 তারিখ অবচয় হিসাব, জাবেদার ক্ষেত্রে কিন্তু অবচয় সঞ্চিতি হিসাবটি ক্রেডিট হয়, তার বিপরীতে ডেবিট থাকা অবচয় হিসাব। তাই খতিয়ানের নিয়ম অনুযায়ী বিপরীত হিসাব অবচয় হিসাব লেখা হয়েছে, কিন্তু টাকা লেখা হয়েছে ক্রেডিট করে, যেহেতু অবচয় সঞ্চিতি হিসাব জাবেদার মধ্যে ক্রেডিট হয়। তাহলে 56,000 টাকা ক্রেডিট টাকা, আবার একইভাবে জেরের মধ্যে ক্রেডিট হয়েছে 56,000 টাকা। এরপরে আবার 2021 সালের জানুয়ারি 1 তারিখে এসে এর আগে যেটা 56,000 টাকা ছিল তার ব্যালেন্স 56,000 টাকা এখানে আসছে। এরপর ডিসেম্বর 31 তারিখে অবচয় হিসাব বলে আবার ক্রেডিট পাশে 56,000 টাকা লেখা হয়েছে। তাহলে এর আগের বছরের ব্যালেন্স 56,000 টাকা থেকে 21 সালের ক্রেডিট 56,000 টাকা যোগ করলে টোটাল ক্রেডিট ব্যালেন্স 1,12,000 টাকা হয়। এরপরে আবার 2022 সালের জানুয়ারি 1 তারিখ ব্যালেন্স 1,12,000 টাকা নামানো হয়েছে। তাহলে 2022 সালের অক্টোবরের 1 তারিখে আমাদের অবচয় হিসাব বলে আমরা অবচয়ের টাকা দেখিয়েছি 42,000 টাকা। তাহলে 1,12,000 টাকার সাথে 42,000 টাকা যোগ করলে 1,54,000 টাকা। আবার একই তারিখ অর্থাৎ অক্টোবরের 1 তারিখ মেশিনটা যখন বিক্রি করে দেওয়া হয়েছিল তখন অবচয় সঞ্চিতি হিসাব ডেবিট করা হয়েছিল 1,54,000 টাকা, তখন তার বিপরীতে ছিল মেশিন হিসাব। তাই এখানে মেশিন হিসাব লিখে ডেবিট পাশে 1,54,000 টাকা লেখা হয়েছে। ক্রেডিট জের 1,54,000 টাকা থেকে ডেবিট জের 1,54,000 টাকা বাদ গেলে আর কোনো ধরনের জের এখানে থাকে না। এই ছিল আমাদের বরিশাল বোর্ড 2023 সালের পরীক্ষায় আসা অঙ্কের সমাধান। আমাদের ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী ভিডিওতে দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ এই অধ্যায় হতে আরো গুরুত্বপূর্ণ অঙ্কগুলো সমাধান করা হবে। সকলকে ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি।